হোন্ডা NX200 আর্কিটেকচার উচ্চতাই সক্ষমতা নয়। ঠিক আছে, হয়তোবা প্রথম লাইন শুনে একটু কেমন কেমন লাগতে পারে, বিস্তারিত বলতেছি। আরেকটা কথা বলি, এই হোন্ডা NX200 যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল সেই সময় কিন্তু আমি এটা নিয়ে অনেক ধরনের কন্টেন্ট বানিয়েছিলাম। সেখানকার কিছু কিছু কথা আজকের এই ভিডিওটাতে প্রসঙ্গক্রমেই চলে আসবে। চলেন প্রবেশ করি। আরেকটা কথা, আজকে কিন্তু এই ভিডিওটা দেখার পরে ওই পার্টিটা আছে না, ওই পার্টিটা ওইটা বুঝতে পারছে নিশ্চয়ই, আমার পুরান দর্শক যারা বুঝতে পারতেছে যে ওই পার্টি বলতে কাদেরকে বুঝাইছি। ওই পার্টিটা কিন্তু খুব খুশি হয়ে যাবে, তাই না? ঠিক বলছি কিনা বলেন, অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর ওই পার্টিটা কোন পার্টি এটা যদি বুঝতে পারেন তাইলে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন। নতুন দর্শক যারা আছে এই চ্যানেলের তারা সহজে বোঝা যাবে। গাড়ির জগতে একটা কথা আছে, সব চকচকে পাথর হীরা হয় না। মোটরসাইকেলের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যদি মনে করেন 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর খাড়া হ্যান্ডেলবার মানেই সেটা একটা দুর্দান্ত টুরিং মেশিন, তবে আপনি মার্কেটিংয়ের জালে আটকা পড়ে গেছেন। হোন্ডা NX200 নিয়ে বাজারে যে উন্মাদনা তৈরি করা হয়েছে, আজ আমরা তার কঙ্কাল বের করে ছাড়ব। এই বাইকটি কি? এটি কি সত্যিকারের কোনো অ্যাডভেঞ্চার ট্যুরার, নাকি স্রেফ একটা সাধারণ কমিউটার বাইক যে বড় ভাইয়ের জ্যাকেট পরে পোজ দিচ্ছে? আমরা আজ মেকানিক্যাল আর্কিটেকচার দিয়ে প্রমাণ করব কেন হাইট বা উচ্চতা কখনোই মেকানিক্যাল রিজিলিয়েন্স বা যান্ত্রিক সহনশীলতার বিকল্প হতে পারে না। মার্কেটিংয়ের চশমা খুলে ফেলুন, লম্বা জুতো পরলেই কেউ অ্যাথলেট হয় না, তেমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ালেই একটা সাধারণ কমিউটার ট্যুরার হয়ে যায় না। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। বিস্তারিত শুরু করছি ইন্ট্রোর পরে। আসুন টেকনিক্যাল ডিপ ডাইভ শুরু করি। হোন্ডা NX200 এর ভিত্তি হচ্ছে হোন্ডা হর্নেট 2.0। হর্নেট একটি চমৎকার সিটি কমিউটার, যার চ্যাসিস তৈরি করা হয়েছে শহরের গলিতে দ্রুত মোড় নেওয়ার জন্য। কিন্তু যখন আপনি সেই একই ডায়মন্ড টাইপ ফ্রেমকে ট্যুরিংয়ের তকমা দেন, তখন শুভঙ্করের ফাঁকিটা কিন্তু ধরা পড়েই যায়। 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স শুনতে অনেক মনে হলেও এর আর্কিটেকচারাল স্ট্যান্স কিন্তু ত্রুটিপূর্ণ। এটি একটি টুইকড বা জোর করে লম্বা করার স্ট্রাকচার। লম্বা হুইল বেস ছাড়া উচ্চতা বাড়ালে বাইকের সেন্টার অফ গ্র্যাভিটি, সংক্ষেপে COG, উপরে উঠে যায়, যা হাই স্পিড স্ট্যাবিলিটির 12টা বাজিয়ে দেয়। উচ্চতা আপনাকে গর্ত থেকে সাময়িকভাবে বাঁচাতে পারে, কিন্তু ভুল আর্কিটেকচার আপনাকে হাইওয়েতে যে কোনো মুহূর্তে ছিটকে ফেলে দিতে পারে, এই আশঙ্কাটাই বেড়ে যায়। একটি ট্যুরিং বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো তার ফ্রেমের লোড বিয়ারিং ক্যাপাসিটি। হোন্ডা NX200 এর রিজিড এবং শর্ট হুইলবেস ফ্রেমটি হাইওয়েতে ট্র্যাকিং করার জন্য ডিজাইন করা হয়নি। যখন আপনি এ বাইকে ট্যুরিং লাগেজ লোড করবেন, তখন ফ্রেমের উপর যে টর্শনাল স্ট্রেস তৈরি হয় তা বাইকটিকে অস্থির করে তোলে। শহরের জ্যামে যেটা অ্যাজিলিটি বা ক্ষিপ্রতা, হাইওয়েতে সেটাই ইনস্ট্যাবিলিটি বা অস্থিরতা। হালকা ফ্রেমের উপর হাই সেন্টার অফ গ্র্যাভিটি থাকার মানে হলো বাতাসের ঝাপটায় বাইকটি ঘুড়ির মতো কাঁপবে। মেকানিক্যাল ভাষায় বলতে গেলে এর স্ট্রাকচারাল রিইনফোর্সমেন্ট বা কাঠামোগত শক্তিশালীকরণে বিশাল ঘাটতি রয়েছে। যে চ্যাসিস গলি দিয়ে দ্রুত মোড় নেওয়ার জন্য তৈরি, তাকে লাগেজ সহ পাহাড়ে নিয়ে যাওয়া মানে নিজের মেরুদণ্ডকে নিয়ে বিরাট বড় করে জুয়া খেলা। এবার আসি সাসপেনশনে। হোন্ডা NX200 এর সোনালি রঙের ইউএসডি ফর্ক দেখে অনেকেই মুগ্ধ। হোন্ডা ইজ হোন্ডা বলে জয়ধ্বনি তুলতেছে, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ট্রাভেল মানেই পারফরমেন্স নয়। এর ইন্টারনাল ড্যাম্পিং কার্ভ বিশ্লেষণ করলে দেখা যায় এটি অত্যন্ত লিনিয়ার এবং নরম।
সাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও সামান্য উঁচু নিচু রাস্তায় এর ফর্ক বটম আউট করে, অর্থাৎ শক পুরোপুরি শুষতে না পেরে হার্ড মেটাল টু মেটাল হিটিং হয়। এর কারণ হলো এতে কোনো সফিস্টিকেটেড ভালভিং সিস্টেম নেই যা হাই স্পিড কম্প্রেশন হ্যান্ডেল করতে পারে। ফলে দীর্ঘ রাইডে আপনার হাত এবং কাঁধে যে ভাইব্রেশন পৌঁছাবে তা আপনাকে দ্রুত ক্লান্ত করে দেবে। যারা এটা নিয়ে ট্যুর ট্রাভেল করছেন তারা আমার এই কথাটার ফলাফল পাইছেন কিনা, খেয়াল করছেন কিনা, বা যদি খেয়াল না করে থাকেন এখন তো একটু খেয়াল করেন, অবশ্যই সেটা পরে কমেন্টে জানায়েন। সাসপেনশন ট্রাভেল যদি সঠিক ড্যাম্পিং ছাড়া কেবল গিমিক হয় তবে সেটা রাইডিং নয়, সার্কাসের লাফালাফিতে রূপান্তর হয়ে যায়। বাইকটি দেখার সময় মনে হয় সিটিং পজিশন খুবই আরামদায়ক, কিন্তু অ্যারগোনমিক্স কেবল বসার ভঙ্গি নয়, এর দীর্ঘ সময়ের এন্ডুরেন্স বা সহনশীলতার বিষয়। হোন্ডা NX200 এর খাড়া পজিশন আপনার মেরুদণ্ডের উপরে সরাসরি ভার্টিক্যাল লোড ফেলে। এর ফুটপ্যাক এবং হ্যান্ডেলবারের জিওমেট্রি এমনভাবে সেট করা যা আপনাকে টেকনিক্যাল অফ রোডে দাঁড়িয়ে বাইক কন্ট্রোল করতে বাধা দেবে। এছাড়া এর অ্যাডভেঞ্চার স্টাইলিংয়ের যে উইন্ডশিল্ড তা অ্যারোডাইনামিক্যালি এতটাই দুর্বল যে হাইওয়েতে বাতাসের চাপ সরাসরি আপনার হেলমেটে ধাক্কা দেবে এমন আশঙ্কা অনেক বেশি। অ্যাডভেঞ্চার লুক মানেই কিন্তু আরাম নয়, এটি কেবল একটি স্টাইলিশ জেলখানা যেখানে আপনার শরীর দীর্ঘ ভ্রমণে বন্দী হয়ে হাঁপিয়ে উঠবে। আসুন এবার হার্ট বা ইঞ্জিনের কথা বলি। 184 সিসি এয়ার কুলড, শহরের জন্য এটা দুর্দান্ত, কিন্তু লং ট্রিপের জন্য, ট্যুরিংয়ের জন্য, যখন আপনি নামকা ওয়াস্তে বিরতি মানে 5-10 মিনিট এরকম বিরতি দিয়ে 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা 80-90 বা 70-80 কিলোমিটার গতিতে বাইকটি চালাবেন, তখন এর থার্মাল ম্যানেজমেন্ট বা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করবে। এটি কোনো লিকুইড কুলড ইঞ্জিন না যে দীর্ঘ সময় হাই রেঞ্জে ধকল সইতে পারবে। একটি ডেডিকেটেড টুরারের ইঞ্জিন আর্কিটেকচার আর একটি আপগ্রেডেড কমিউটার ইঞ্জিনের মধ্যে পার্থক্য হলো স্ট্রেস টলারেন্স। হোন্ডা NX200 এর ইঞ্জিনকে যখন আপনি পুশ করবেন তখন তার মেকানিক্যাল নয়েজ এবং ভাইব্রেশনই বলে দেবে যে আপনি তাকে ক্ষমতার বাইরে ব্যবহার করছেন। ইঞ্জিন যখন ক্ষমতার বাইরে গিয়ে আর্তনাদ করে তখন তাকে টুরিং বলা যায় না, ওটা স্রেফ যান্ত্রিক নির্যাতন। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? হোন্ডা NX200 কি খারাপ বাইক? না না, এটি চমৎকার প্রিমিয়াম সিটি কমিউটার, কিন্তু এটি কি একটি ট্যুরিং মেশিন? একদমই না। হোন্ডা এখানে কেবল কসমেটিক্স ব্যবহার করে একটি বিভ্রম তৈরি করে রেখেছে। আপনি যদি কেবল অফিসের কাজে বা শনি রবিবার ছোটোখাটো রাইডে বের হতে চান তবে এই বাইকটি দারুণ, কিন্তু আপনি যদি লাদাখ, সাজেক কিংবা ক্রমাগত বিশাল বিশাল রাস্তা, বাংলাদেশের ভেতরেই, বাইরের কথা বাদ দিলাম, বাংলাদেশের ভেতরেই আপনি খুব ঘন ঘন লম্বা লম্বা রাস্তা ট্যুরের স্বপ্ন দেখেন, তাহলে এটার আর্কিটেকচার নিয়ে তবে আপনি মেকানিক্যাল বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকুন। সত্যটা তিতা হলেও এটাই বাস্তব। ট্যুরিং সক্ষমতা তৈরি হয় চ্যাসিস এবং পাওয়ার ট্রেনের সমন্বয়ে, মাটি থেকে বাইকের দূরত্বের মাপে নয়। মনে রাখবেন, সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। বাইক কিনুন ইঞ্জিনিয়ারিং দেখে, কোম্পানির লোগো দেখেও কিনেন না, মার্কেটিংয়ের চটকদার বিজ্ঞাপন দেখেও কিনেন না। এটা হচ্ছে কি আমার অনুরোধ, এগুলো বিবেচনা করেন, বাকিটা তো সম্পূর্ণ আপনার ইচ্ছা। আজকের কারিগরি বিশ্লেষণ এ পর্যন্তই। আপনার যদি মনে হয় কোথাও আমি ভুল ভ্রান্তি বলেছি তবে নিচে মেকানিক্যাল রেফারেন্স সহ কমেন্ট করুন। আবেগ দিয়ে না, কিন্তু বলছি মেকানিক্যাল রেফারেন্স দিয়ে কমেন্ট করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন তাদের সাথে যারা ভুল বাইক কেনার নেশায় আক্রান্ত হয়ে আছে। পরবর্তীতে আমরা কথা বলবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সবার সুন্দর স্বাস্থ্য, নিরাপদ জীবন, সুখী জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।